তৃতীয় পর্যায়টি হলো যে পর্যায়ে আমরা এখন মেলাতে শুরু করি, নিজের মূল্যায়নের সাথে অপশনগুলির অন্বেষণকে মেলাতে শুরু করি এবং উপযুক্ত কিছু খুঁজে পাই, তাই তো? এখন এই পর্যায়েই সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সিদ্ধান্তগুলির উপর ভিত্তি করে আমরা লক্ষ্য নির্ধারণ করতে শুরু করি, কারণ লক্ষ্যগুলি একবার স্থির হয়ে গেলেই আমরা সেই লক্ষ্যগুলির জন্য পদক্ষেপ নেওয়া শুরু করতে পারি। এই পর্যায়টি আপনি শীঘ্রই দেখতে পাবেন। আমার কাছে পুরো প্রক্রিয়াটির সবচেয়ে চ্যালেঞ্জিং পর্যায় বলে মনে হচ্ছে, কারণ আমরা প্রায়শই অনুভব করি এবং কখনো কখনো সেটি ঠিকই যে একটি কেরিয়ার গ্রহণ করা বা একটি বিশেষ কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অর্থ হলো আমরা বাকি সব কাজকে সরিয়ে দিচ্ছি, মানে আমরা বাকি সব কাজের জন্য দরজা বন্ধ করে দিচ্ছি এবং এর জন্য তারা কিছুটি আতঙ্কিত বোধ করে। তাই এই কারণে দুটো জিনিস ঘটতে পারে। প্রথমত, তারা দীর্ঘ সময়ের জন্য সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দিতে পারে। এতে সত্যি উপকার হয় না, কারণ এতে তাদের মাথায় যেন একটি তরোয়াল ঝুলতে থাকে, ফলে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় আর শেষ পর্যন্ত চাপের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই আমাদের নিশ্চিত করতে হবে যাতে এমনটি না ঘটে। দ্বিতীয় যে জিনিসটি ঘটতে পারে তা হলো, দরজাগুলি বন্ধ হয়ে যাবে এই ভয়ে তারা সব দরজাই খুলে রাখেন। যেমন বাবা মায়েরা দেখবেন আপনার কাছে এসে প্রায়শই বলেন যে 11 আর 12-এ বিজ্ঞান নাও। এরকমটা কেন বলেন তারা? কারণ বিজ্ঞান নিয়ে পড়াশুনো করলে বাচ্চাটি পরে চাইলে সহজেই বাণিজ্য বা কলা বিভাগে চলে যেতে পারবে, যা একটি ন্যায্য মূল্যায়ন। তবে এর সাথে আরও যা ঘটতে পারে তা হলো যে শিশুটির বিজ্ঞানের প্রতি আগ্রহ না থাকলে বা শিশুটি যদি তার সামর্থ্য অনুযায়ী বিজ্ঞানের জন্য উপযুক্ত না হয়, তাহলে এই বিশেষ উদাহরণে বিজ্ঞান গ্রহণ করলে শিশুটি এমন একটি ক্ষেত্রে দ্বিগুণ কঠোর পরিশ্রম করতে চলেছে যাতে সে আগ্রহী নয়, যে ক্ষেত্রে সে যেতে চায় না। এটি তাকে অন্যান্য সেই সব ক্ষেত্রের জন্য প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি থেকে দূরে সরিয়ে দেবে যেগুলিতে সে আগ্রহী হতে পারে। এবং বিজ্ঞান নিয়ে পড়াশুনো করলেও তার নম্বর খুব ভালো নাও হতে পারে, যা অন্য অনেক কলেজের মানদণ্ড এবং নানান কোর্সে ভর্তিও অনেক ক্ষেত্রেই নম্বর নির্ধারিত। তাই সেই সময়ে বিকল্প পথ খুলে রাখার বিষয়টি আমাদের কোনো কাজে আসে না। ঠিক এখানেই কাউন্সিলর হিসেবে আপনাকে মানুষকে বিকল্পগুলি আর সেগুলি তাদেরকে কিভাবে প্রভাবিত করে তা বিশদে জানাতে হবে। সিদ্ধান্ত নেওয়ার কথা বললে এর সাথে কি কি পদক্ষেপ যুক্ত রয়েছে? প্রথম পদক্ষেপ হলো বিকল্পগুলিকে শনাক্ত করা আর আপনার সামনে থাকা ব্যক্তিটির সাথে তার জন্য বিকল্পগুলির মূল্যায়ন করা, আর তারপর অন্যান্য বিকল্পগুলি চিহ্নিত করব আর তারপরে সেগুলিরও মূল্যায়ন করব। একবার এই সব কিছু যখন আমাদের সামনে একটা কাগজে লেখা থাকবে, তাহলে তখন আমাদের বিকল্প এ, বি অথবা সি কে বেছে নেওয়া শুরু করতে হবে। এ, বি আর সি বিকল্প থাকাটি অত্যন্ত জরুরি, কারণ শুধুমাত্র সেটির উপর ভিত্তি করেই লক্ষ্য স্থির করা যাবে, আর শুধুমাত্র ওই লক্ষ্যের উপর ভিত্তি করেই আমরা তার জন্য আমাদের পদক্ষেপ নিতে পারবো। আমরা একটি বিশেষ সময়ে সমস্ত বিকল্প নিয়েই কাজ করতে পারি না, অবশ্যই যদি না সবকটি বিকল্পের প্রবেশিকাই একই হয়ে থাকে। তাহলে এখানে একটি উদাহরণ দেওয়া যাক। এখন মনে করুন যে আপনার একজন ছাত্র বা ছাত্রী ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহী, কিন্তু একই সময়ে সে সশস্ত্র বাহিনীতেও যোগ দিতে ভীষণ রকম আগ্রহী। তারা এখন আর্মি, নেভি আর এয়ারফোর্সের কোনোটা বেছে নিতে পারেনি, কিন্তু তারা হয় ইঞ্জিনিয়ারিং না হলে আর্ম ফোর্সে যোগ দিতে আগ্রহী। এবং এই মুহূর্তে আমি এই দুটি বিকল্পের কোনোটিকেই বাদ দিতে চাই না, কারণ আমি দুটিই পছন্দ করি আর আমি আমার জন্য যা উপযুক্ত সেটা চেষ্টা করে দেখতে চাই। তাহলে এরকম একটি বাচ্চার জন্য প্রথমেই ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ নিতে হবে, কারণ দুটি বিকল্পের যে কোনোটির জন্য এগুলি আবশ্যক। এটি হলো একটি বিষয়। তাহলে বাচ্চাটি এই বিষয়গুলি নিতে পারে আর ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করতে পারে, যা তাকে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে নিয়ে যাবে।
মজার বিষয়, এটি শুধু তাকে ইঞ্জিনিয়ারিংয়ের দিকেই নিয়ে যাবে না, এর ফলে তার জন্য প্রযুক্তিগত প্রবেশিকার মাধ্যমে আর্মড ফোর্সে যোগ দেওয়ার রাস্তাটাও খোলা থাকবে। তাহলে এখন সে প্রবেশিকা পরীক্ষা দিতে গেছে এবং পরীক্ষার রেজাল্ট যেহেতু বেরোয়নি, তাই সে চান্স পেয়েছে কিনা তা জানে না। কিন্তু এই এন্ট্রান্স এক্সামের জন্য তার নেওয়া প্রস্তুতি এবং 11 আর 12 ক্লাসের বিষয়গুলি তাকে এর মধ্যেই কিন্তু এনডির পরীক্ষার জন্য অনেকটা প্রস্তুত করে তুলেছে। এটি হলো ন্যাশনাল ডিফেন্স একাডেমির জন্য পরীক্ষা, আর্মড ফোর্সে যোগ দেওয়ার এটি হলো প্রথম ধাপ। সুতরাং এখানে একটি নির্বাচন 2-3টি বিকল্পের পথ খুলে দিচ্ছে। তাই ঠিক এখানেই আপনার অন্বেষণের পর্যায়টি তার ভূমিকা পালন করবে। এবং এখানে শিশুটিকে এর সাথে সাথে আরেকটি অতিরিক্ত কাজ করতে হবে। সে এন্ট্রান্স এক্সামের জন্য পড়ছে, সে বিজ্ঞানের বিষয়গুলি নিয়ে পড়ছে, এর পাশাপাশি তাকে তার রোজকার রুটিনে কিছু কিছু শারীরিক কাজকর্ম যোগ করতে হবে। কারণ আর্মড ফোর্সের ইন্টারভিউয়ের সময় বিবেচনার জন্য সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। আর এটি যেহেতু শারীরিক কাজকর্ম, আমি এখানে উপস্থিত সকল কাউন্সিলরকেই এই পরামর্শ দেব যে তারা যেন সমস্ত ছাত্রছাত্রীকেই নিয়মিত কিছুটা পরিমাণ শারীরিক কাজকর্ম করতে নিশ্চিত করেন। তবে যারা আর্মড ফোর্সে যোগ দিতে চায় তাদের ক্ষেত্রে এর বিশেষ প্রয়োজন। সুতরাং এইভাবেই আমাদের বিকল্প দেওয়াটাই নিশ্চিত করতে হবে। আমরা সেগুলির মূল্যায়ন করি আর ব্যক্তির আগ্রহ ও দক্ষতার সাথে এগুলি মেলাই। এই পর্যায়টি চ্যালেঞ্জিং, তা সে যাই হোক না কেন, তবে লোকজনের গভীরভাবে ও পদ্ধতিগতভাবে স্বমূল্যায়ন বিকল্পের অন্বেষণ করা হয়ে গেলে তারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হয়ে যান। এই পুরো সময়ে একজন কাউন্সিলরের বেস্ট ফ্রেন্ড হল কাগজ আর পেন। কাগজ আর পেন ছাড়া আপনার সামনে থাকা একটি বাচ্চার সাথে আপনি কথা বলতে পারবেন না, যেখানে বিকল্পগুলি স্পষ্ট করে লেখা থাকে যাতে তারা সেগুলি দেখতে পায় আর আপনি যাতে সেগুলি মনে রাখতে পারেন। আর এটি ডকুমেন্টিংয়ের একটি খুব সুন্দর উপায়। আর এটি অস্বীকার করার কোনো জায়গাই নেই যে একবার কিছু একটি লিখে রাখলে সেটি আমাদের আরও বেশি মনে থাকে। তাই ডকুমেন্ট করে রাখতে, লগ রাখতে, ট্র্যাক রাখতে ভুলবেন না। ছাত্রছাত্রীদের আপনার সাথে প্রতিবার দেখা করতে এলেই এমনটি করতে বলবেন। আর এই পর্যায়টি চ্যালেঞ্জিং হলেও আপনি যেন আপনার সামনে থাকা মানুষগুলির সাথে গুরুত্বপূর্ণ বিকল্পগুলি বেছে নিতে পারেন। আর তাই এর জন্য অল দ্য বেস্ট। আর এখন আমরা সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে প্রবেশ করব, কারণ এটি হলো গোটা প্রক্রিয়াটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেরিয়ারের সিদ্ধান্ত গ্রহণের সমগ্র প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যেতে আমরা কথা বলবো CASVE সাইকেল নিয়ে, ক্যাসভে সাইকেল। এই মুহূর্তে নিজেদের সুবিধার্থে আমরা একে ক্যাসভে বলতে পারি, ঠিক আছে? এখন এই সাইকেলটিকে একটি ভালো সিদ্ধান্ত গ্রহণ মডেল হিসেবে দেখা হয়, কারণ এটি আমাদের খুব কর্মভিত্তিক ধাপগুলি দেয় যা আমাদের ঠিক কী করতে হবে তা বলে দেয়। এটি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির কেরিয়ার সেন্টার দ্বারা প্রদত্ত কগনিটিভ ইনফরমেশন প্রসেসিং থিওরির থেকে বেরিয়ে আসে। এটি সমগ্র সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কন্টেন্ট এবং প্রসেসিংয়ের গুরুত্বের উপর জোর দেয়। এটি গুরুত্ব ব্যাখ্যা করার জন্য একটি রেসিপির রূপক ব্যবহার করে। এতে বলা হয় যে একটি ভালো খাবার তৈরি করতে, একটি ভালো সিদ্ধান্ত নিতে আমাদের দুটি জিনিস দরকার। আমাদের সঠিক উপাদান দরকার, সেটি হলো কন্টেন্ট, এবং আমাদের সঠিক নির্দেশনা প্রয়োজন, এবং আমাদের এই নির্দেশগুলি অনুসরণ করতে হবে। এই প্রসেস এবং এই দুটি কাজ করলে একটি ভালো খাবার তৈরি হবে না, এটি হতেই পারে না। তাই যতক্ষণ আমাদের কাছে কন্টেন্ট থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা প্রসেস অনুসরণ করব, আমরা একটি ভালো সিদ্ধান্ত নিতে পারবো। আর CASVE সাইকেল আমাদের এটি করতেই সাহায্য করে। কমিউনিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস, ভ্যালুইং এবং এক্সিকিউশন চক্র আমাদেরও সাহায্য করে। এগুলি এক এক করে দেখে নেওয়া যাক। এই চক্রের সূচনা বিন্দু হল CASVE সাইকেলের C হল কমিউনিকেশন পর্যায়। এটি হলো আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে একটি বিকল্প বেছে নিতে হবে এটা জানা।
এখন এমনটি হতে পারে যে আপনার সামনে এমন এক ছাত্র বসে আছে যে এই প্রয়োজনীয়তা অনুভব করে না। তারা ক্লাস 10-এর ছাত্র হতে পারে, আর তারা হয়তো এখনও এটা জানে না যে তাদের কিছু একটি বিকল্প বেছে নিতে হবে। অথবা আপনার ক্লাস 12-এর এমন কোনো ছাত্রের সাথে দেখা হতে পারে যে খুবই রিল্যাক্সড, কিংবা তাকে দেখে রিল্যাক্সড বলে মনে হচ্ছে। তার মা বাবা হয়তো খুবই উদ্বিগ্ন। এখানে একজন কাউন্সিলর হিসেবে আমাদের কাজের একটি অংশ কিন্তু কথাটি তুলে ধরা এবং এই প্রয়োজনীয়তার সম্মুখীন হওয়াটি কেন বাধ্যতামূলক সেটি ব্যাখ্যা করা। তাহলে সূচনা বিন্দু হলো যে আমার একটি প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এই প্রয়োজনীয়তার বিষয়ে কথা বললে যে আমাকে ক্লাস 10-এ ক্লাস 11-এর বিষয়গুলি বেছে নিতে হবে, আর ক্লাস 11 শেষ হলে ক্লাস 12-এর শুরুতে আমার কাছে অপশনগুলির একটি তালিকা থাকা উচিত যা আমি ক্লাস 12-এর পরে অনুসরণ করতে চাই। এটি হলো প্রথম পর্যায়, কমিউনিকেশন পর্যায়। তারপর অ্যানালিসিস স্টেজ। বিশ্লেষণের পর্যায় হলো যেখানে আমরা আগের স্লাইডগুলির মতন যা উল্লেখ করেছি, নিজের মূল্যায়ন, আমি কি পছন্দ করি, আমি কিসে ভালো, এবং আমার সামনে কি কি বিকল্প রয়েছে সেই মতন অন্বেষণের অবস্থা। প্ল্যান এ এবং প্ল্যান বি কি, যেগুলি আমার মাথায় আসছে, আমি কিভাবে এই বিকল্পগুলি মূল্যায়ন করব, এই সবকটি আর এগুলির একটি সুসঙ্গতি। এই সবকটির বিশ্লেষণ CASVE চক্রের বিশ্লেষণের পর্যায়ে গঠন করে। এস অংশটি হল সিনথেসিসের অংশ, যেখানে আমরা এখন আমাদের অপশনগুলিকে প্রসারিত বা সংকীর্ণ করতে শুরু করি। এখন ধরা যাক এমন একটি শিশু যে শুধুমাত্র এটাই জানে যে আপনি জানেন কি সেটি, আমি ড্রয়িং এবং পেন্টিং স্কেচিংয়ে খুব ভালো, আর এটি সত্যিই আমার মন আনন্দে ভরে তোলে, আর আমি এটি খুব ভালোভাবে করি। আমি এটিকে আমার জীবনের একটি অংশ করে তুলতে চাই, যেখান থেকে আমি অর্থ উপার্জন করতে পারি আর এটি চালিয়ে যেতে পারি। এখন এটিকে ফোকাস পয়েন্ট হিসেবে, ফোকাসের অংশ হিসেবে নিয়ে, যেখানে তারা তাদের মধ্যে শিল্পের সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল এবং শিল্পের দক্ষতাকে চাকরির সুযোগ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, আমরা কি করতে পারি? তাদের জন্য বিকল্পগুলির সংকীর্ণ এবং সম্প্রসারণ করাটি কি? তারা গ্রাফিক ডিজাইনিংয়ের কথা কিংবা অ্যানিমেশনের কথা ভাবতে পারে। তারা ফাইন আর্টসের কথা ভাবতে পারে, যেখানে গ্রাফিক্স এবং পেন্টিং এবং ভাস্কর্য এবং অ্যাপ্লাইড আর্ট হলো অন্যান্য বিকল্প। তারা ভিজুয়াল কমিউনিকেশন বা কমিউনিকেশন ডিজাইনে এই সৃজনশীলতাকে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারে। সুতরাং এখানেই একবার যখন আমি বুঝতে পেরেছি যে আমার আসল পছন্দ কি এবং আমার সামনে যে অপশনগুলি রয়েছে, আমি এখন সেগুলিকে এমনভাবে রাখতে শুরু করতে পারি যাতে সেগুলিকে সম্ভবপর করতে শুরু করতে পারি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এরপরে আসে এবং সেটি হলো ভ্যালুইং স্টেজ। এটি সেই পর্যায়ে যেখানে আমরা প্রায়োরিটির সম্পর্কে কথা বলি। এখন প্রায়োরিটি হলো, মনে রাখতে হবে যে যারাই কেরিয়ার কাউন্সেলিংয়ের জন্য আসছে তাদের প্রায়োরিটি শুধুমাত্র এটি হওয়া উচিত যে তাদের এমন একটি কেরিয়ার দরকার যেখানে তারা তাদের ব্যক্তিত্ব, দক্ষতা এবং আগ্রহের সাথে উপযুক্ত, ঠিক? তবে এখানে অন্যান্য কারণগুলিও গ্রহণ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আমাদের কাছে আগের উদাহরণের মতন একজন ব্যক্তি আসতে পারেন যিনি শিল্প এবং সৃজনশীলতার প্রতি খুব আগ্রহী, তবে তাদের প্রায়োরিটি হলো যে তারা তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য এবং তারা এমন একটি চাকরিতে লেগে থাকতে চাইতে পারে যা খুব নিরাপদ, যা অফবিট নয়। তাই হয়তো তারা আরও প্রথাগত কাজের দিকে যেতে চাইতে পারে। আমাদের এমন কারোর সাথে দেখা হতে পারে যার আবার শিল্প এবং সৃজনশীলতার প্রতি অনুরাগ রয়েছে এবং এমন একটি পরিবেশ থেকে এসেছে যেখানে তাদের একমাত্র প্রায়োরিটি তাদের স্বপ্ন পূরণ করা, কারণ তাদের অন্যান্য সমস্ত চাহিদা একভাবে মিটে গিয়েছে বা মিটছে। সুতরাং আপনি যখন প্রায় একই কন্টেন্টে দুজন ব্যক্তির কাউন্সেলিং করছেন, সেখানে প্রসেসটি ভিন্ন হবে, কারণ প্রায়োরিটিগুলো বদলে যেতে পারে। আর চূড়ান্ত পর্যায়টি হল এক্সিকিউশন স্টেজ, যেখানে আমরা এখন পদক্ষেপ নিতে শুরু করি। আমাদের নির্ধারিত লক্ষ্যগুলি বাস্তবায়িত করতে শুরু করি। আমরা যে অ্যাকশন প্ল্যান তৈরি করেছিলাম আর আমরা সেগুলি কাজে লাগাতে শুরু করি এবং আমরা একটি পছন্দ বাস্তবায়নের মাধ্যমে শুরু করি। এখানে যেটা ঘটে, এটি যেহেতু একটি চক্র,
একবার যখন আমি পছন্দ এ বাস্তবায়িত করি, যে কাজগুলি পছন্দ এতে পৌঁছে দেয়, আমি কমিউনিকেশন পর্যায়ে ফিরে যাই, যেখানে এখন আমার প্রশ্ন হলো এই পছন্দটি কি ভালো, এটি কি আমার পক্ষে কার্যকর, এবং উত্তরের উপর ভিত্তি করে আমি হয় এগিয়ে যেতে পারি এবং আবার পুরো চক্রের মধ্যে দিয়ে যেতে পারি। যদি এটি কার্যকর না হয় তাহলে আমাকে কি সত্যি আরও একটি পছন্দ করতে হবে? এখানে কি আমাকে সত্যি অনেক পড়াশোনা করতে হবে? এটি কিভাবে কাজ করে? সুতরাং আমরা হয় আবার সাইকেলে ফিরে যাব অথবা আমরা এখানে থামব। তাই এই সিদ্ধান্ত নেওয়ার মডেল CASVE তে আমাদের অনুসরণ করার জন্য অত্যন্ত নিয়মাবদ্ধ কর্মভিত্তিক পদক্ষেপগুলি রয়েছে, এবং এটি এর সৌন্দর্য যে আমরা যদি এটিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাই তাহলে ভুল হওয়ার সুযোগ নেই, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই। এবং যখন আমরা একসাথে কাজ করি আমি নিশ্চিত যে আমরা তাদের একটি নিখুঁত ফিট এবং ভরসা করার মতন অপশন খুঁজে পেতে সাহায্য করব, আর এইভাবে তাদের আরও সুখী এবং সন্তুষ্ট ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। এর জন্য শুভেচ্ছা রইল।